এই লাভ দিয়েন না ভাই, লাভ দিয়েন না। আসসালামু আলাইকুম গাইস, ঈদের ছুটির শেষে আবার সেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সময়টা এখন বিকালবেলা। বাইকেও তেমন তেল নেই, মাত্র 4 দাগ তেল আছে। তো এটা দিয়ে তো ঢাকা যাওয়া সম্ভব না। ভাবছি পটুয়াখালীর লঞ্চে যদি উঠা যায় তাহলে লঞ্চে করে নিয়ে যাব বাইক। এবারের ঈদের ছুটি এতটাই কম পড়ছে যে ঈদের মাত্র আজকে 3 দিন হলো, এখনই চলে যেতে হচ্ছে। তো কি আর করা, চাকরি জীবন, যেতেই হবে। সব মিলিয়ে গুছিয়ে নেমে গেলাম। এবারের ঈদের রাস্তায় বৃষ্টি হয়েছে। এই মাটির রাস্তা তো বুঝেন, গ্রামের মাটির রাস্তা খুবই স্লিপারি ছিল। তো বেশি বাইকিং করতে পারিনি বাড়ি থাকতে। গত দুদিন আবার রোদ ছিল, যে কারণে রাস্তা শুকিয়ে গেছে। তারপর কিছু কিছু জায়গায় কাদা রয়ে গেছে আর কি। তো এই বিকেলের রোদে দেখা যাক জার্নিটা কত সুন্দর হয়। বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। বিকেলবেলা গ্রামের রাস্তায় প্রচুর পরিমাণে পোকা থাকে, তো অবশ্যই হেলমেটের গ্লাসটা নিচে নামায় রাখবেন। এই সময় চারপাশ থেকে পোকা ঢুকে যায় চোখে, তো খেয়াল রাখবেন সবসময় হেলমেট অথবা চশমা পরতে। কিন্তু সমস্যা হলো হেলমেটের গ্লাসটা দিলে চোখে একদম অন্ধকার অন্ধকার লাগে, তো সবসময় দিয়ে রাখাও যায় না। এই চিপা রাস্তার ভিতরে এত বড় একটা ট্রাক, দেখেন রাস্তা কতটুকু রাস্তা। গ্রামের রাস্তাগুলোতে যদি দুটা বড় গাড়ি ঢুকে, দেখেন অপর দিক থেকে যদি আরেকটা ট্রাক আসতো কিংবা আরেকটা বাস আসতো তাহলে কি হতো, পুরো রাস্তাটাই ব্লক হয়ে যেত। তো কিছু করার নাই, কারণ এই সব রাস্তায় তো আসলে সবসময় বড় গাড়ি ঢুকেও না, এই জন্য হয়তো বড় করাও হয় না। চাহিদা বুঝে রাস্তা ছোট বড় করা হয়। সামনে রোডটা পড়তেছে চোখের উপরে, কিন্তু খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা। সামনেও অনেক জ্যাম দেখা যাচ্ছে, হয়তো বাজার, তো এটা হচ্ছে বাজারের একটা সরু রাস্তা, সামনে হয়তো জ্যাম পড়ছে। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, সামনে জ্যাম পড়ছে। রাস্তাটার কি যে অবস্থা। তো অবশেষে জ্যাম পার হয়ে আমি চলে আসলাম সামনের দিকে। এই বাজারটা পরিচিত দুইটা কারণে, কারণ এখানে হচ্ছে সবথেকে বড় একটা পশু বাজার আছে, যেখানে প্রত্যেক সোমবারে পশুর হাট বসে, এবং এর পাশেই একটা জায়গা আছে যেখানে ধান হাট। এখানে সবসময় ধানের মৌসুমে ধান ওঠে, মানে বিভিন্ন আশেপাশের ইউনিয়ন থেকে ধানগুলো নিয়ে আসে এবং এখানেই বিক্রি হয়। তো এই জন্য এই কালিয়া বাজারটা খুবই পপুলার। আর এর পাশেই হচ্ছে নদী থাকার কারণে এখানে যে কার্গো জাহাজগুলো পাশেই পার্ক করতে পারে, এবং এখান থেকে সরাসরি ঢাকা চলে যায়। বাউফল উপজেলার কাছাকাছি প্রায় চলে আসছি। গ্রামের রাস্তায় চাইলেও জোরে টানা যাবে না, কারণ কখন কোন গলি দিয়ে কে বের হয়ে যায় তার ঠিক নাই। আশেপাশে তাকাইয়া চালাইলেও দেখা যায় যে হুট করে ঢুকাই দেবে। তো যতটুকু সম্ভব গ্রামের রাস্তায় সাবধানে চালানোর চেষ্টা করি। স্পিড 50-60-50-এর উপর তো উঠানোই যায় না গ্রামের রাস্তায়। আমাদের রাস্তায় বিশেষ করে আমাদের এদিকে প্রচুর পরিমাণে গাড়ি থাকে, 50-60 এনাফ। এর উপর স্পিডিং করা যায় না আসলে গ্রামের রাস্তায়। আর গ্রামের রাস্তায় 50-এর স্পিডে চালাইলে মনে হয় যে অনেক স্পিড, যেমন হাইওয়েতে 70-80-90-তে চালাইলেও মনে হয় যে গাড়ি চলছে না, কিন্তু গ্রামের রাস্তায় 50-এ চালাইলে মনে হয় যে অনেক স্পিডে যাচ্ছে। আশেপাশের জায়গাগুলো খুব দ্রুত মুভ হয়, যেটা আসলে চোখে লাগে। তো আমরা বাউফল হসপিটালকে ক্রস করে সামনের দিকে আগাচ্ছি। সামনেই পাবলিক ফিল্ড, এখানে আমাদের স্পোর্টস হয় পাবলিক ফিল্ডে। উপজেলা পর্যায়ে যে স্পোর্টসগুলো হয় সেটা হচ্ছে পাবলিক ফিল্ডে হয়। সামনে বাউফল থানা। বিকেলবেলা যাচ্ছি ভালো কথা, কিন্তু একবার ভাবছিলাম যে আমি ডিরেক্ট বাইক নিয়ে চলে যাব, কিন্তু চিন্তা করলাম যে রাতের বেলা আর ঈদের সময় এবার প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে রোডে, তো এই জন্য একটু ভয়ও লাগছে, না চালিয়ে যাব না। কিন্তু ঢাকা থেকে আসার সময় আমি বাইক নিয়ে আসছি, তখন তেমন সমস্যা হয়নি অনেক, যদিও প্রচুর পরিমাণে জ্যাম পাইছি, এবং রাস্তার সাইডে দেখলাম যে প্রচুর পরিমাণে রাইডা বাস।
রায়দা বাসের কারণে পুরা বরিশালের রাস্তা ভরে গেছে। ওগুলো হচ্ছে ঢাকার লোকাল বাস, কিন্তু দেখা যায় যে ঈদের সময় এক্সট্রা ভাড়া মারার জন্য তারা হচ্ছে এই রোডে চলে আসছে। তো এই বিভিন্ন কারণে ভাবলাম যে তেলও নাই, বিভিন্ন জায়গায় তেল খুঁজছি। আমি লোকাল ডিলার থেকে 2 লিটার তেল নিছি, কিন্তু তেলটা ঢালার পর মনে হলো যে দিয়ে ভুল করছি, কারণ তেলের ভিতরে মনে হয় যে পানি মিশ্রিত আছে। কারণ আমার নতুন বাইক, এখন একবারও বাইক অফ হয় নাই, কিন্তু এই তেল দেওয়ার পর আমার বাইক একবার অফ হয়ে গেছে চলন্ত অবস্থায়। তো এই জন্য আর বেশি তেল দেই নাই, 2 লিটার এনাফ। আর আমার আগের কিছু ছিল, মানে আমি ঢাকা থেকে আসার সময় 3টা পাম্প থেকে অল্প অল্প করে নিয়ে আমার ট্যাঙ্কিটা ফুল করে নিয়েছিলাম। তো ট্যাঙ্কিটা ফুল করার পরও এই ঈদের ভিতরে এইদিকে ওইদিকে ঘুরছি, যে কারণে তেলগুলো শেষ হয়ে গেছে। এই 2 লিটার আবার দিছি, তো দেখা যায় এখন 4 দেখাচ্ছে। এই আবার বাউফল উপজেলার ভিতরে জ্যাম পড়ছে। জ্যাম পড়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে সামনের দিকে ঢাকার পরিবহন গাড়ি, আর এই যে চিপা রাস্তা, এখান থেকে গাড়িটা আসলে ঘোরাতে পারছে না। তো না ঘোরাতে পারার কারণে যে ডানের যে রোডটা ছিল ওই রোডে বাস ঢুকাই দিছিল, যে কারণে জ্যাম পড়ে গেছে। আসলে এই রাস্তাগুলো বড় করাও দরকার, আবার গ্রামের রাস্তা বড় করা এতটা সহজও না, কারণ গ্রামে যে আশেপাশে যে আপনারা দোকানগুলো দেখছেন এগুলো সব নিজস্ব সম্পত্তি, এগুলো অধিগ্রহণ করা এতটাও সহজ ব্যাপার না। এই জন্য চাইলেও অনেক কিছু করা যায় না, কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে চাইলে বড় করা যায়। যেমন এই সব রাস্তাগুলো এখনও রাস্তার সাইডে অনেক ফাঁকা জায়গা আছে, এখনও এখানে কিছু গড়ে ওঠে নাই, চাইলে এখন এগুলো বড় করা যায়। যেগুলো অলরেডি বাজার হয়ে গেছে, রানিং বাজার, রানিং মার্কেট, এগুলো আসলে করা মোটামুটি ইম্পসিবল আপাতত। আর এটা আমাদের বাউফল উপজেলাটা একদম তেঁতুলিয়া নদীর বর্ডারে বলা যায়, যে কারণে দেখা যায় আপনার একদম শেষ বর্ডারে এত বড় রাস্তা করবেও না, কারণ বাস এই পর্যন্ত সাধারণত আসবে না। কিন্তু একটা ছোট ছোট বাস ছাড়া বড় বাসগুলো, পরিবহন বাসগুলো এই পর্যন্ত আসবে না। উপজেলার যে বাস স্ট্যান্ড আছে ওই পর্যন্তই যাবে, এই জন্য হয়তো এইদিকে বড় করা হয় না। তো অবশেষে খুব দ্রুততার সাথে চেষ্টা করেও আমি আসলে ফেরিটা ধরতে পারি নাই। আর আসলে ফেরিতে ওঠার কথাই ছিল না, প্ল্যানিং ছিল গিয়া এখান থেকে আমরা লঞ্চে উঠবো, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো লঞ্চে এত পরিমাণে মানুষ। এখানে 5টা লঞ্চ আছে, কিন্তু কোনোটা লঞ্চেই ফাঁকা দেখা যাচ্ছে না। পটুয়াখালী থেকে ভোরেই আসছে প্রচুর পরিমাণে মানুষ, সেখানে আমার বাইক ওঠানোর মতো জায়গা নাই। লঞ্চের আসলে ভিতরে বাইক নেওয়া যায় না, লঞ্চে যে সামনে যে জায়গাটুকু থাকে সেইখানেই বাইক নেওয়া যায়। তো সেখানে আসলে জায়গা না থাকার কারণে আমরা ফেরিতেই যাচ্ছিলাম। এই দেখেন কী কারণে অ্যাক্সিডেন্ট হয়, কতটুকু দূরত্ব ছিল, তারপর সে লাফ দিয়ে উঠে গেল। কিছুদিন আগেই কিন্তু এই গত পরশুদিন আপনারা সবাই দেখছেন যে ফেরিতে একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে অসাবধানতার কারণেই ঘটছে। যতটুকু জানতে পারলাম, বাসটা আসলে হেল্পারে চালাইছিল, ড্রাইভার নাকি হচ্ছে পাশে ছিল। তো হেল্পারে আসলে জাস্ট উপর থেকে নামাই নিচে রাখতে চেয়েছিল, যদিও দূরত্ব খুবই কম, উপর থেকে নিচে নামানোটা কোনো ব্যাপার না, কিন্তু এতগুলো যাত্রী ভিতরে রেখে নামানোটা মনে হয় বুদ্ধিমানের কাজ হয় নাই। যাই হোক, এখন আমাদের উপজেলায় আসতে গেলে এই একটা মাত্র ফেরি এখনও আছে। হয়তো শুনছি যে সামনে এখানে ব্রিজ হবে, এটা প্রায় আমি আরও 5-7 বছর ধরে শুনছি, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। এই যে দেখেন এই অ্যাম্বুলেন্সগুলো যে যাচ্ছে, এগুলা যখন যাত্রী নিয়ে যাবে তখন আসলে একটা মুমূর্ষু রোগী নিয়ে যাওয়ার সময় যদি ফেরিতে আটকে থাকতে হয়। এখানে আসলে আমি আসার পরে বেশিক্ষণ সময় লাগে নাই, প্রায় 20 মিনিটে চলে আসছে, কারণ হচ্ছে এখন ঈদের সময় প্রচুর পরিমাণে গাড়ির ভিড়, যে কারণে এখানে 2টা ফেরি চলতেছে। কিন্তু নর্মালি 2টা ফেরি থাকে না, নর্মালি একটা ফেরি থাকে, যে কারণে সবসময় এই অ্যাম্বুলেন্স বলেন যত এমার্জেন্সি গাড়ি থাক, আগে ফেরি ভরবে তারপরে যেতে হবে। তো যাই হোক, আমরা ফেরিতে উঠি, এখন ফেরি পার হইতে হবে। এখন প্ল্যানটা হচ্ছে, আমরা যেহেতু পটুয়াখালীর লঞ্চে জায়গা পাই নাই, আমরা হচ্ছে বরিশালের লঞ্চে বাইক নিয়ে যাওয়ার প্ল্যানিং। দেখা যাক বরিশাল যাই। বরিশালের লঞ্চ হচ্ছে রাত 9টার দিকে ছাড়ে, তো সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এখন হচ্ছে 6:30 বাজে, দেখা যাক আমরা রাত 9টার আগে বরিশাল পৌঁছাতে পারি কিনা।
টান দেন ভাই, টান দেন। পিছনে পিছনে সামনে 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 সামনে। এই টমটমগুলো এই রাস্তায় এখনো চলে? এগুলো আসলে আজ থেকে 8-10 বছর আগে দেখতাম। প্রায় 10-15 মিনিট ধরে এই টমটমটাকে ক্রস করার ট্রাই করতেছি, কিন্তু দেখেন আমার বাইকের স্পিড 65, আর ওইটা এখনও কত সামনে। দেখেন ওইটার কি স্পিড, এটা আসলে শ্যালো মেশিনে চলে, তারপর কি স্পিড দেখেন। আর এটার যে ব্রেকিং সিস্টেম, সব থেকে খারাপ ব্রেকিং সিস্টেম মনে হয়, কিন্তু তারপর দেখেন এটা রাস্তায় চলতেছে। এগুলো আসলে মালামাল পরিবহন করে, ইট বালু এগুলোই টানে, কিন্তু তারপরও এরকম একটা হাইওয়ে রোডে টমটম খুবই বিব্রতকর। আর আমি খুব স্পিডে চালাতে পারছি না। আপনারা হয়তো অন্ধকারে খেয়াল করছেন যে হর্নেটের যে হেডলাইটটা খুবই বাজে। আসলে আমি ফগ লাইট এখনও ইনস্টল করি নাই, ফগ লাইট লাগবে। তো আগে থাকতেই আমি জানতাম যে এটার লাইটটা খুবই কম, তাই না? কিন্তু গ্রামের রাস্তায় যখন আমি চালাইছি তখন সমস্যা হয়নি, কিন্তু এখন হাইওয়েতে উঠে বুঝতে পারছি যে আসলে আলোটা কত কম। ক্যামেরার কারণে একটু বেশি কম দেখাচ্ছে, কিন্তু তারপর এটার ভিজিবিলিটি খুবই কম। ফগ লাইট ছাড়া অবশ্যই হাইওয়েতে উঠবে না। আমি যখন আজকে রাস্তায় উঠছি তখন আসলে বুঝতে পারছি যে আসলে কত বড় ভুল করছি। এখন তো আসলে ফগ লাইট ইনস্টল করা সম্ভব না, কালকে আমার অফিস আছে, আমার ঢাকা যেতেই হবে যে করে হোক। তো আমি এই জন্য স্পিড না করে আমার লিমিটের মাঝে রেখে চালাচ্ছি, কারণ দূরে যদি গর্ত থাকতেছে সেটা আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার ভিজিবিলিটি যতটুকু আছে সেই অনুযায়ী যত স্পিড রাখতে হয় সেই স্পিড রেখে আমি চালাচ্ছি। তো বলতে বলতে লেবুখালী ব্রিজে চলে আসছি। লেবুখালী ব্রিজটা আসলে রাতের বেলা অনেক সুন্দর লাগে। ক্যামেরাতে আসলে কীরকম দেখা যাচ্ছে জানি না, নাইট ভিশন, কিন্তু চোখে অনেক সুন্দর লাগছে দেখতে। তো লেবুখালী ব্রিজটা পার হওয়ার পরে আর লেবুখালী ব্রিজ অলরেডি পার হয়ে গেছি। এখনও বরিশাল অনেক দূর, দেখা যাক কয়টা বাজে বরিশাল যাইতে। যতটুকু সম্ভব চালাচ্ছি, কিন্তু আসলে আমি স্পিডে চালাতে পারছি না কোনোভাবেই না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি কতটা দুর্বল। এত কম ভিজিবিলিটি নিয়ে স্পিডিং করা উচিত না আরও রাতের বেলা। আর এখন যেহেতু ঈদ যাত্রা, প্রচুর পরিমাণে রাস্তায় বাস আছে, পরিবহন বাস, তো এদের সাথে ওভারটেকিং করা উচিত না, কারণ সামনে আমার ভিজিবিলিটি খুবই কম। যখন আমি ওভারটেক করবো সামনে আসলে গর্ত আছে কি না, বামে কতটুকু রাস্তা অ্যাভেলেবেল আছে, জিনিসটা আমার ক্লিয়ারলি বুঝতে হবে। যখন আমি এটা বুঝতে পারি একদম ক্লিয়ারলি, অনেক দূর পর্যন্ত ফাঁকা থাকে, তখন আমি ওভারটেক করি। কিন্তু আসলে 60-70 স্পিডে একটা পরিবহন বাসকেও ওভারটেক করা এত সহজ না। খুবই বাজে লাগতেছে এই লো ভিজিবিলিটির কারণে। আর যে অটোগুলো আসতেছে বিপরীত পাশ থেকে, এগুলো সবগুলো এলইডি লাইট, তো খুবই চোখে লাগে। অটো, সিএনজি, আর অপর দিক থেকে যে ট্রাকগুলো আসে, ট্রাকের আলোগুলো যখন চোখে পড়ে আসলে সামনে কিছুই দেখা যায় না। তো তারপরও আমি স্পিড কম রাখার চেষ্টা করে যতটুকু দেখা যায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আল্লাহর রহমতের চোখটা এখনও ভালো আছে, বোঝা যাচ্ছে, কারণ মোটামুটি ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে প্রায় 6টা থেকে জার্নি করে 7:30টার ভিতরে আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণ পরে আমরা বরিশাল শহরে প্রবেশ করব। দেখা যাক সময়ের ভিতরে পৌঁছাতে পারি কিনা।
তো বলতে বলতে আমরা বরিশাল শহরের ভিতরে চলে আসছি। বরিশাল লঞ্চঘাটটা আমি আসলে ওইভাবে চিনিও না, কারণ ওইখান দিয়ে আমার কখনো যাওয়া হয়নি। তো একটু সামনে গিয়ে আমি গুগল ম্যাপ ব্যবহার করতে হবে। তো বরিশাল শহরের ভিতরে আগে একটু ঢুকি, আমি মাত্রই বরিশালের ব্রিজটা পার হলাম, আর হয়তো 5-7 মিনিট লাগবে বরিশাল যেতে। তো আমরা কাঙ্ক্ষিত বরিশাল শহরের ভিতরে ঢুকে গেছি। এখানে দেখছি জ্যাম, আর সামনে হচ্ছে রূপাতলি মোড়, যেখানে হচ্ছে সব পরিবহন গাড়ি ইউটার্ন নেয়, এবং ওইখানে কিছু গাড়ি স্ট্যান্ড আছে, তারা পাশে দাঁড়ায় দাঁড়ায় লোক নেয়, তো সেক্ষেত্রে রাস্তাটা জ্যাম পড়ে গেছে। তো শেষ পর্যন্ত ম্যাপ দেখে দেখে আমরা প্রায় বরিশাল লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি। বামে ডানে টার্ন নিলেই আমরা বরিশাল লঞ্চ ঘাটে চলে আসবো, গুগল ম্যাপ আমাদেরকে তাই বলছে। এত জ্যাম, গাড়িটা ঘোরাতেই পারছি না, আর অটোগুলো সিগন্যাল দেখতেছে কিন্তু তারপরে কেউ দাঁড়াচ্ছে না। এটাই স্বাভাবিক, অটোর কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও ভুল। এক পাড়া যায় ওদের সাথে ঝাড়ি দিয়ে কিংবা পিছনে হাত দিয়ে ইশারা দিয়ে ইন্ডিকেটর ওরা দেখবে না। কেউ যদি হাত জায়গায় বলে তখন থামবে, এর আগে আপনি যত ইন্ডিকেটর দেন থামবে না। কত দিলেন আপনি খুশি হবেন? কত আগে কইলো? কষ্ট দেখা দিয়েন। কত এটা কইলো? 100 টাকা দেবো। বাস কষ্ট দেখা দিবেন, 100 টাকা সবসময় দেন কম। 150 টাকা দিব দাদা? আরে ভাই 300 টাকা লাগে ভাই, একটা গাড়ি উড়াইতে হবে। 150 টাকা যাবে না? কষ্ট দেখা দেবো। 150 টাকা দিব তার কষ্ট না, 150 টাকা দিব তার তুমি উঠাও। কষ্ট দেখা 200 টাকা দিয়ে আরে আপনি আমি একটু ভিতরে ঢোকেন, আমাকে লগে তারপর কইতে পারবেন। আমি 150 টাকাই দিব, তুমি রাজি কিনা এটা কও। 150 টাকা কি দিবি? চাই না লঞ্চ একটা উঠলি হয়েছে, যেটা খালি ভাই লস খালি যাবেন না। ভিতর যাই দেখলাম কোনটা ফাঁকা আছে।
মানামির সামনে ফাঁকা আছে? মানামির সামনে ফাঁকা আছে কিনা যাই দেখে যা। ভিতরে যাওয়া লাগবে না, তুই উপরে সামনেটা ফাঁকা আছে কিনা এটা দেখতে যাবি। গাড়ি কই দিয়ে যাবে? আকাশ দিয়ে যাবে? আসলে আমার কাছে একটা ভুল ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে আমি জানতাম যে বরিশালের লঞ্চ ছাড়ে রাত 9টায়, কিন্তু দেখেন আমরা হচ্ছে এখানে 8টার আগেই আসছি, 7:45-এর দিকে। তখনই লঞ্চে কোথাও জায়গা নেই এবং 2টা লঞ্চ ছেড়ে দিয়েছে অলরেডি। তো বাকি যে কটা লঞ্চে ছিল আমি ট্রাই করছি বাইকটা উঠানো যায় কিনা। তো এখানে একটা সিন্ডিকেট চলছে। সিন্ডিকেটটা হলো এখানে যারা কেবিন নিবে তাদেরকে বাইক উঠাতে দিবে। তো সঙ্গত কারণেই আমি কয়েকটা লঞ্চের সাথে কথা বলছি, সবগুলোর সাথে কথা বলছি যে ভাই আমাকে একটা কেবিন দেওয়া যায় কিনা, কিন্তু তারা বলছে যে না, এখন বর্তমানে কোনো কেবিন অ্যাভেলেবেল নেই। তারপর দেখছিলাম মানামি লঞ্চে আসলে 500 টাকা করে নিয়ে অনেক বাইক ঢুকাচ্ছে, তো ওইখানে দৌড়ে গেলাম। যাওয়ার পরে দিবে না জায়গা নাই। তো আমি অনেক কষ্ট করে বোঝাই টোঝে বললাম যে ভাই এক চিপায় রাখেন, তাও ঢুকাই যে দেন, 500 টাকা দেবো না। তো পরে 500 টাকা দেওয়ার পরে রাজি হয়েছে, কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ, এর ভিতর লঞ্চ ছেড়ে দিছে। তো তারপর আসলে বাধ্য হয়ে ব্যাক করলাম। প্ল্যান ছিল যে রাতে বরিশাল থাকবো, কিন্তু কালকে অফিসও আছে, কিছু করার নাই। তেলও কম ছিল। তারপর ভাগ্যবলা একটা পাম্পে 400 টাকার তেল পাইছি, সেই ভরসায় সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। মাঝখানে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে সারা রাত প্রায় ড্রাইভ করতে হতে পারে, কয়টা বাজে জানি না। কারণ বাইকের যে আলো, এই আলোতে আসলে ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না। ওভার স্পিড বাদ দেন, আমি হাইওয়ের যে মোটামুটি 70-80 এই স্পিডে গাড়ি চালানো রিস্কি এই ভিজিবিলিটি নিয়ে। তো সব মিলিয়ে সাহস নিয়ে সামনের দিকে আগালাম। অলরেডি আমরা ফরিদপুর চলে আসছি, মানে ভাঙা চলে আসছি। সামনেই ভাঙা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দিয়ে আমরা পার হচ্ছি। তো মজার কথা হলো, আসার পথে আমি রাস্তায় কোনো বাইক দেখতে পাইনি, পুরো রাস্তা ফাঁকা। আমি এতবার ঢাকা আসছি গেছি, কখনোই ঢাকার রাস্তা বাইক ছাড়া দেখিনি, সবসময় বাইক থাকতো, কিন্তু এবার আসার পথে রাস্তায় কোনো বাইক নাই। আলটিমেটলি কিছু বাইক হচ্ছে যারা বরিশাল থেকে আসছে, লঞ্চে আসছে, কিছু বাইক আসতেই পারে নাই তেলের কারণে। আবার হয়তো কালকে অনেকে তেল নিয়ে রওনা দেবে, আমার জানা নেই। অনেক হয়তো দিনে জার্নি করতে ভালোবাসে, দিনের বেলা যাবে, কিন্তু আমি তো বাধ্য হয়ে রাতের বেলায় আসছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কী ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি নিয়ে আসলে ওভার স্পিড করা অসম্ভব। তারপর আমি আমার লিমিটে থেকে সামনের দিকে আগাচ্ছি। প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা। এখন বাজে প্রায় 1:30। আমরা রওনা দিয়েছিলাম 10:30টার দিকে। দেখা যাক পদ্মা সেতু যাইতে যেতে কয়টা বাজে। যদি আরও স্পিডে চালাতে পারতাম তাহলে হয়তো আরও আগে চলে আসতে পারতাম, কিন্তু
ফগ লাইট না থাকার কারণে এই ফগ লাইটের প্রয়োজনটা খুবই ফিল করতেছি এখন। আসার পথে আমি এক জায়গায় দেখছিলাম যে একটা ট্যাঙ্কবাহী তেল থেকে কিছু লোক বোতলে তেল নিচ্ছে। তো আমি ভাবলাম আমিও কিছু তেল নিব। তো আসলে আমার বাইকের সামনে মিডিয়া স্টিকার থাকার কারণে ওরা হয়তো ভয় পাইছে, মিডিয়া স্টিকার দেখার কারণে ওরা তেল দেওয়া বন্ধ করে দিছে। তো আমি আর কিছু বলি নাই, তেল চাইও নাই। দেখছি যেহেতু বন্ধ করে দিছে আমি আর ওইদিকে যাই নাই, ঘুরে চলে আসছি। তো মিডিয়া স্টিকার থাকার কারণে কিছু জায়গায় লাভও আছে, কিছু জায়গায় আবার এই যেমন আজকে যেটা ঘটলো, মিডিয়া স্টিকার না থাকলে হয়তো ওর থেকে কিছু টাকা বেশি দিলে তেল নিতে পারতাম, কিন্তু হয়তো ভাবছি আমি রেকর্ড করব, আমার সাথে ক্যামেরাও আছে, আবার সামনে মিডিয়া স্টিকার, যে কারণে ও আমাকে দেখে সটকে পড়ছে, মানে ঘুমের ভান ধরছে। যে ড্রাইভার ছিল সে তো ঘুমাইতেছে, আর যে নিচ থেকে দিছে সে অন্যদিকে চলে গেছে। তো যাই হোক, পদ্মা সেতু পার হই, দেখা যায় কয়টা বাজে ঢাকা যাইতে যাইতে আজকে। পদ্মা সেতু রাতের বেলা দেখতেও অসাধারণ একটা ভিউ। আর পাশে পদ্মা নদী, এই নদীর যে বাতাসটা আছে, আপনি যদি জোরে চালান, মানে 70-80-তে চালালে বাতাসের তীব্রতাটা বোঝা যায়। আর তাছাড়া আমি খুব জোরে চালাচ্ছি না, আমি আগেও অনেকবার রিপিট করছি যে আমি খুবই লিমিটেড স্পিডে চালাচ্ছি, ড্রাইভ করছি। তাও দেখেন রাস্তা কতটা ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি নেই। কিন্তু দেখেন যে অন্যান্য সময়, মানে ঈদের সময় অ্যাটলিস্ট রাস্তা কতটা জ্যাম থাকে, পদ্মা সেতুর উপর প্রচুর পরিমাণে গাড়ি থাকে। আর এখন অনেকক্ষণ পরপর দু একটা পরিবহন গাড়ি ছাড়া কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তো এখন বাজে প্রায় রাত 2টা, আমরা পদ্মা সেতু ক্রস করে ফেলবো। এটা দিয়ে পোর্ট্রেট একটা ভিডিও বানা। পদ্মা সেতু ক্রস করে আবার চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে কিছু কিছু জায়গা এতটাই অন্ধকার ছিল যে আসলে কিছুটাই দেখা যাচ্ছিল না। তো সব মিলিয়ে জায়গাগুলো কোনো বিপদ ছাড়াই চলে আসতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া, খুবই অসংখ্য শুকরিয়া যে রাস্তাঘাটে কোথাও বিপদ হয়নি। কিন্তু এক জায়গায় আমার গাড়ি চলন্ত অবস্থায় প্রায় 50 থাকা অবস্থায় গাড়িটা বন্ধ হয়ে গেছিলো। এটা স্বাভাবিকভাবে, কারণ তেলের যে সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, যে কয়েক জায়গা থেকে তেল নিছি, সবগুলোর তেল তো ভালো না। আর এফআই ইঞ্জিনে একটাই সমস্যা, যদি একদম ক্লিন তেল না হয় তাহলে আসলে বাইকে ভালো পারফরমেন্স দেয় না। তো এখন বাজে রাত 3টা, প্রায় 2:41 বাজে, আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি। আমরা মালিবাগ রোডে ঢুকে পড়ছি, আর হয়তো কিছুক্ষণের ভিতরেই আমাদের বাসায় চলে যাব। তো গাইজ, এই ছিল আমার আজকের জার্নি। আমি হয়তো সব মিলিয়ে শেষ পর্যন্ত কোনো বিপদ ছাড়া চলে আসতে পারছি রাতের বেলা, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপাতত আমি রাখছি, আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।